হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবিসিএস ইন্সপিরেশন। আমি সৌরভ। আজকে আমি ইন্ডিয়ার পলিটির যে সিরিজটা শুরু করেছিলাম তার সেন্টার স্টেট রিলেশনের পার্ট 3 নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকে আমরা সেন্টার স্টেট রিলেশনের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো যে গ্র্যান্টস ইন এড টু দ্য স্টেটস, গুডস অ্যান্ড সার্ভিস কাউন্সিল, ফিনান্স কমিশন, এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তার আগে দুটো এমসিকিউ দেখে নিই। ফার্স্ট যে এমসিকিউটা, দ্য কনস্টিটিউশন আপহোল্ডস দ্য রাইট অফ লেবার অ্যান্ড এনশিওরস লেবার ওয়েলফেয়ার ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডাইরেক্টিভ প্রিন্সিপালস। প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে, ইট মেক্স প্রভিশন ফর জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন ফর ওয়ার্ক অ্যান্ড ম্যাটারনিটি রিলিফ। সেকেন্ডটা দেওয়া রয়েছে, ইট এক্সহর্ট দ্য গভর্নমেন্ট টু টেক স্টেপস টু সিকিওর দ্য পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি। এই দুটো স্টেটমেন্টই ডিপিএসপিতে আমাদের যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি দেওয়া রয়েছে সে দুটোতে বলা রয়েছে। অতএব অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক সলিউশন। আর্টিকেল 42তে বলা রয়েছে যে সরকার প্রভিশন তৈরি করবে এই বিষয়ে যে যারা লেবার রয়েছে তাদের হিউম্যান কন্ডিশন, কাজের যে জায়গাটা সেটা যাতে ঠিকঠাক থাকে এবং মহিলাদের ক্ষেত্রে তাদেরকে মাতৃত্ব রিলিফ দেওয়ার বন্দোবস্তের কথা বলা রয়েছে আর্টিকেল 42তে। আর্টিকেল 43 এতে বলা রয়েছে যে শ্রমিকরা বা ওয়ার্কার্সরা যাতে সমভাবে যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে পার্টিসিপেট করতে পারে সে বিষয়ে বলা রয়েছে আর্টিকেল 43A-তে। সুতরাং কোশ্চেনে যে দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছিল সেই দুটো স্টেটমেন্টই ঠিক, সুতরাং অপশান সি হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট ডাবল জিওপার্ডি। প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে, ইট মিনস দ্যাট নো পারসন শ্যাল বি প্রসিকিউটেড অ্যান্ড পানিশড ফর দ্য সেম অফেন্স মোর দ্যান ওয়ান্স। কোনো ব্যক্তি একই কাজের জন্য বা একই দোষ করার জন্য দুবার শাস্তি ভোগ করবে না। দ্বিতীয় বলা রয়েছে যে দ্য কনস্টিটিউশন বার্স ডাবল পানিশমেন্ট ফর দ্য সেম অফেন্স। কনস্টিটিউশন, সংবিধানে ডাবল পানিশমেন্টের কথা বলার নেই একই অফেন্সের জন্য। তৃতীয় যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে, এ পার্শিয়াল প্রোটেকশন এগেনস্ট ডাবল জিওপার্ডি ইট এ ফান্ডামেন্টাল রাইটস। এদের মধ্যে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট? ফান্ডামেন্টাল রাইটসের 22তম যে আর্টিকেল রয়েছে তাতে এই ডাবল জিওপার্ডির কথা বলা রয়েছে। ঠিক আছে, এখানে যে তিনটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে তিনটে স্টেটমেন্টই ঠিক, সুতরাং অপশান ডি হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। এবং এইটা কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে তাহলে সেই অপরাধের জন্য সে কেবলমাত্র একবারই মাত্র শাস্তি ভোগ করবে, ডবল শাস্তি ভোগ করবে না, এবং এটা তার একটা পার্শিয়াল ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, আর্টিকেল 22 says that no person shall be prosecuted and punished for the same offense more than once. This is called doctrine of jeopardy. এটাকেই বলা হয় ডক্ট্রিন অফ জিওপার্ডি। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি আজকের বিষয় নিয়ে আলোচনা করার জন্য, যে গ্র্যান্টস ইন এড, সহায়তা বা অনুদানের বিষয়ে সংবিধানে কি বলা রয়েছে। এক্ষেত্রে দু ধরনের অনুদানের কথা বলা রয়েছে, একটা হচ্ছে স্ট্যাটিউটরি গ্র্যান্টস আর একটা হচ্ছে ডিসক্রিশনারি গ্র্যান্ট। অর্থাৎ একটা সংবিধিবদ্ধ অনুদান এবং অপরটা হচ্ছে বিচক্ষণতা অনুদান। অর্থাৎ প্রথমে ডিসাইড করা হবে যে সেই স্টেটকে কী পরিমাণ অনুদান দেওয়া যেতে পারে। তাহলে প্রথম দেখে নিচ্ছি স্ট্যাটিউটরি গ্র্যান্টস। আর্টিকেল 275-এ পার্লামেন্টের কাছে পাওয়ার রয়েছে যে সে স্টেটকে
অনুদান দিতে পারে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। পার্লামেন্টের কাছে ক্ষমতা আছে, সে স্টেটকে অনুদান দিতে পারে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে, কিন্তু সব স্টেটকে নাও দিতে পারে। সেটা পার্লামেন্ট ডিসাইড করে যে কোন স্টেটকে কী পরিমাণ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া যেতে পারে। এই অ্যাসিস্ট্যান্স ছাড়াও সেন্টারের পার্লামেন্ট যদি চায় তাহলে সে কোনো স্টেটের শিডিউল ট্রাইবকে তাদের অ্যাডমিনিস্ট্রেশনকে বা তাদের যে সামগ্রিক উন্নতির জন্য তাদেরকেও গ্র্যান্ট দিতে পারে। ঠিক আছে, এই যে স্ট্যাটিউটরি গ্র্যান্টটা 275 নম্বর আর্টিকেলের আন্ডারে রয়েছে, এটা অবশ্যই ফাইন্যান্স কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী এই গ্র্যান্টসটা দেওয়া হয়। ঠিক আছে, আর্টিকেল 275। এরপর চলে যাচ্ছে ডিসক্রিশনারি গ্র্যান্ট। এটা আর্টিকেল 282-তে রয়েছে যে সেন্টার এবং স্টেট পাবলিক পারপাসের জন্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিতে পারে। সেন্টার দিলে সেক্ষেত্রে তাকে সেই রায়টা দেবে পার্লামেন্ট, আর যদি কোনো স্টেট কোনো পাবলিক পারপাসের ক্ষেত্রে কোনো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেয় তাহলে সেক্ষেত্রে তার লেজিসলেটিভ অ্যাসেম্বলি তাকে উপদেশ দেবে বা সাহায্য করবে যে কী পরিমাণে তাকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া যেতে পারে। এছাড়াও কিছু একটা অন্যরকম গ্র্যান্টস রয়েছে যেটা আসাম, বিহার, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তাদেরকে গ্র্যান্টস দেওয়া হয়। তারা জুট এবং জুট প্রোডাক্টকে এক্সপোর্ট করার ক্ষেত্রে তাদেরকে গ্র্যান্টস দেওয়া হয়। এটা আদার টাইপের গ্র্যান্ট এবং এই গ্র্যান্টটা অবশ্যই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে মঞ্জুর করা হয়। ঠিক আছে, এই হলো গ্র্যান্টস ইন এড। এরপর চলে যাচ্ছি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল। সেন্টার এবং স্টেটের মধ্যে একটা স্মুথ ফাংশনের জন্য 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2016 সালে জিএসটি কাউন্সিল এস্টাবলিশ হয়, যেটা আর্টিকেল 279 এর মাধ্যমে প্রেসিডেন্ট একটা অর্ডারের মাধ্যমে তৈরি করেছিল। আর্টিকেল 279A মাধ্যমে প্রেসিডেন্ট তৈরি করেছিল একটা আদেশ জারি করার মাধ্যমে। এটা একটা জয়েন্ট ফোরাম সেন্টার এবং স্টেটের মাধ্যমে, অর্থাৎ সেন্টার এবং স্টেট আলোচনার ভিত্তিতে রেকমেন্ড করে যে কী পরিমাণে জিএসটি আদায় করা হবে বা ডিস্ট্রিবিউট করা হবে। এবং এই যে জিএসটি কাউন্সিল এরা বিভিন্ন কাজের জন্য নিয়োগ করা হয়ে থাকে, যেমন কী পরিমাণ ট্যাক্স বা সারচার্জ আদায় করা হবে এবং সেগুলো লোকাল বডির মধ্যে বা স্টেটের মধ্যে এবং সেন্টারের মধ্যে কী পরিমাণে ডিস্ট্রিবিউট করা হবে, সেগুলো এই কাউন্সিলের কাজ। এবং এরা রেকমেন্ড করে যে কী পরিমাণ ট্যাক্স ডিস্ট্রিবিউট হবে বা আদায় করা হবে, কোন কোন আইটেমগুলোকে এই জিএসটির আন্ডারে নিয়ে আসা হবে এবং কীগুলোকে জিএসটি ল্যাবের বাইরে রাখা হবে, সবই এই জিএসটি কাউন্সিলের কাজ। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি নেক্সট বিষয়, অর্থাৎ ইম্পর্ট্যান্ট টপিক, এটা একটা ফাইন্যান্স কমিশন। আর্টিকেল 280-তে এই ফাইন্যান্স কমিশনের কথা বলা রয়েছে। এটা একটা কোয়াসি জুডিশিয়াল বডি এবং কনস্টিটিউশনাল বডি। আন্ডার আর্টিকেল 280-তে এটা তৈরি হয়েছে এবং এটা তৈরি করে প্রেসিডেন্ট প্রত্যেক 5 বছর অন্তর, এবং যদি সে চায় তাহলে অবশ্যই 5 বছরের আগেও তৈরি করতে পারে এই ফাইন্যান্স কমিশনটা। এই ফাইন্যান্স কমিশনের বিভিন্ন রকম কাজ থাকে। প্রথম যে ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্সেস, অর্থাৎ যে পরিমাণ ট্যাক্স আদায় করা হয় সেগুলো সেন্টার এবং স্টেটের মধ্যে কী পরিমাণে অ্যালোকেট হবে এবং কার শেয়ার কীরকম হবে সেটা হিসাব করার দায়িত্ব, মানে সেটা রেকমেন্ড করে ফাইন্যান্স কমিশন। বা সেকেন্ড যেটা রয়েছে দায়িত্ব, প্রিন্সিপালস অফ গ্র্যান্টস ইন এড, অর্থাৎ কোন স্টেটকে কী পরিমাণ অনুদান দেওয়া হবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, সেটাও ডিসাইড করে ফাইন্যান্স কমিশন। এছাড়া
স্টেট ফাইন্যান্স কমিশন যে রেকমেন্ড করে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিকে কী পরিমাণে সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে বা সাহায্য করা যেতে পারে, সেই অনুযায়ী ফাইন্যান্স কমিশন রিপোর্ট পেশ করে যে বা রেকমেন্ড করে স্টেটের পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিকে কী পরিমাণে রিসোর্সেস দেওয়া যেতে পারে সেন্টার থেকে। সেটাও ফাইন্যান্স কমিশনের অন্যতম প্রধান কাজ। এরপর চলে যাচ্ছি বোরোয়িং বাই দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট, অর্থাৎ সময়ে সময়ে সেন্টার এবং স্টেট বোরো করতে পারে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, সেটা বিদেশ থেকে হতে পারে বা দেশের অভ্যন্তরেও হতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান বোরো ইদার উইদিন ইন্ডিয়া অর আউটসাইড আপন দ্য সিকিউরিটি অফ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার সিকিউরিটি রেখে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াকে ভারত সরকার ভারতের অভ্যন্তরে এমনকি বাইরে থেকেও ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বোরো করতে পারে, যেটা আর্টিকেল 292-তে বলা রয়েছে। অবশ্যই কী পরিমাণে ফিনান্সিয়াল বোরো করবে সেটা অবশ্যই ঠিক করে পার্লামেন্ট। অনুরূপভাবে স্টেট গভর্নমেন্টও টাকা বোরো করতে পারে ইন্ডিয়া থেকে, সেটা তাদের সিকিউরিটি হিসাবে থাকে কনসলিডেটেড ফান্ড অফ স্টেট, সেই রাজ্যের কনসলিডেটেড ফান্ডকে সিকিউরিটি হিসাবে রেখে স্টেট গভর্নমেন্ট টাকা ধার নিতে পারে, যেটা আর্টিকেল 293-তে বলা রয়েছে। বা কোনো কোনো ক্ষেত্রে সেন্টার গভর্নমেন্ট চাইলে স্টেট গভর্নমেন্টকে লোন দিতে পারে, বা যদি বাইরে থেকে টাকা নেয় তাহলে তার গ্যারেন্টিও হিসাবে দিতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট। যদি কোনো স্টেট বাইরে থেকে টাকা ধার নিতে চায় বা বিদেশ থেকে, তাহলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া রয়েছে সেটাকে কিন্তু সিকিউরিটি হিসাবে নিতে হবে, তাহলেই বিদেশ থেকে টাকা বোরো করতে পারবে কোনো স্টেট চাইলে। সরাসরি কোনো স্টেট বিদেশ থেকে টাকা নিতে পারবে না, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াকে সিকিউরিটি হিসাবে গ্যারান্টার হিসাবে প্রকাশ করতে হয়। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি সেন্টার স্টেট রিলেশনের বিষয়ে। কিছু ইম্পর্টেন্ট কমিটি বা কমিশন সময়ে সময়ে গঠিত হয়েছিল, যেগুলো সেন্টার এবং স্টেটের ফাংশনটাকে স্মুথ করার জন্য তৈরি হয়েছিল। প্রথম যে ইম্পর্টেন্ট কমিটিটা গঠিত হয়েছিল সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন, যেটা 1966 সালে গঠিত হয়েছিল, যার চেয়ারম্যান ছিলেন মোরারজি দেসাই। এবং এর মাধ্যমে সেন্টার এবং স্টেটের যে রিলেশানকে খুব ভালোভাবে এক্সামিন করা হয়েছিল। এবং এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন প্রথমবার গঠিত হয়েছিল, এর মাধ্যমে যে ইম্পর্টেন্ট কাজটা হয়েছিল সেটা এস্টাবলিশমেন্ট অফ ইন্টার স্টেট কাউন্সিল, যেটা আর্টিকেল 263-তে বলা রয়েছে। সেটা এই প্রথম অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে গঠিত হয়েছিল। এরপর সেকেন্ড যে কমিটিটা সেটা হচ্ছে রাজমান্নার কমিটি, যেটা 1969 সালে গঠিত হয়েছিল আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ডক্টর পিভি রাজমান্নার। এটাও সেন্টার স্টেট রিলেটেড একটা কমিটি, যেটাও তাদের বিভিন্ন রিপোর্ট পেশ করেছিল, যার ভিত্তিতে স্মুথ করা হয়েছিল সেন্টার এবং স্টেটের রিলেশানকে। এর পরের যে ইম্পর্টেন্ট এবং এক্সামে অনেকবার এসেছে সরকারিয়া কমিশন, যেটা 1983 সালে গঠিত হয়েছিল, যার চেয়ারম্যান ছিলেন আর.এস. সরকারিয়া, একজন রিটায়ার সুপ্রিম কোর্টের জাজ ছিলেন। এবং এর মাধ্যমেই এই যে কমিশনটাই, এটা সেন্ট্রাল স্টেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী হয়েছিল। এর মাধ্যমে এই যে কমিশনটা প্রায় 247টা রেকমেন্ডেশন করেছিল, তার মধ্যে বেশিরভাগই গ্র্যান্টেড হয়েছিল। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা ছিল যে ইন্টারস্টেট কাউন্সিল গঠিত হয়েছিল এর মাধ্যমে। এবং এর মাধ্যমে 1990 সালে এই ইন্টারস্টেট কাউন্সিল গঠিত হয়েছিল সরকারিয়া কমিশনের মাধ্যমে। এরপর যেটা রিসেন্ট যে কমিশনটা গঠিত হয়েছিল সেন্টার স্টেট রিলেশনের বিষয়ে, যেসব চেঞ্জেসগুলোকে ভেরিফাই করার পরে
সেটা হচ্ছে 2007 সালে পুঞ্চি কমিশন, যার চেয়ারম্যান ছিলেন মদন মোহন পুঞ্চি। বিভিন্ন রকম সেন্টার এবং স্টেটের রিলেশনের যে নতুন নতুন ইস্যুগুলো উঠছিল সেগুলোকে মাথায় রেখে এবং বর্তমান পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল বিষয়গুলোকেও নিয়ে আলোচনা করে কিছু চেঞ্জেস করে সেন্টার এবং স্টেটের মধ্যে যাতে স্মুথ রিলেশান থাকে সে বিষয়ে এই পুঞ্চি কমিশন গঠন করা হয়েছিল এবং রেকমেন্ডেশনের মাধ্যমে ফাইন্যান্স কমিশনেও কিছু চেঞ্জেস করা হয়েছে। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস সেন্টার স্টেট রিলেশনের, এবং এটাই সেন্টার স্টেট রিলেশনের শেষ চ্যাপ্টার। এরপরে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগলো। আবারও বলছি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।